মেয়েটি বলল, সিকিউরিটি, এই লোকটাকে এক্ষুনি মলের বাইরে বের করো। মলের মাঝখানে মেয়েটির তীক্ষ্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। চারদিকে দাঁড়িয়ে থাকা মানুষজন ফিরে তাকাতে শুরু করল। দামি পোশাক পরা আর অহংকারী ভঙ্গিতে থাকা মেয়েটি সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ পোশাকের লোকটির দিকে তাকিয়ে বলল, তোমাদের মতো গরিব লোক এখানে শপিং করতে আসে না, ভিক্ষা করতে আসে। লোকটি শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাল। সেই একই লোক যে একসময় তার স্বামী ছিল। মেয়েটি হাসতে হাসতে বলল, তালাকের পর নিজের অবস্থা দেখো, তোমার জুতোও মনে হয় আমার জুতোর মতো দামি হবে না। ভিড়ের মধ্যে কেউ কেউ হাসছিল, কেউ ভিডিও করছিল। ঠিক তখনই লোকটি ধীরে ধীরে ফোন বের করে একজনকে কল করল এবং শুধু এটুকু বলল, হ্যাঁ, ডিল ফাইনাল করো, পুরো মলটা এখনই কিনতে হবে। মেয়েটির হাসি হঠাৎ থেমে গেল, কারণ পরের মুহূর্তেই মলের ম্যানেজার দৌড়ে এলো এবং সেই লোকটির সামনে মাথা নিচু করে দাঁড়াল। এখন আগে কি হলো সেই মুহূর্তটি এই গল্পটিকে জীবনের সবচেয়ে বড় পাল্টাপাল্টি বানিয়ে দেয়। ম্যানেজার হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি জানালেন না কেন যে আপনি আসছেন? আগে জানালে তো পুরো স্টাফ আপনাকে স্বাগত জানানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকত। ভিড় একদম শান্ত হয়ে গেল। যারা এতক্ষণ হাসছিল তারা এখন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, এগুলো আপনি কি বলছেন? আপনি একে স্যার কেন বলছেন? ম্যানেজার অবাক হয়ে তার দিকে তাকাল। ম্যাডাম, আপনি জানেন না, ইনি আমাদের নতুন মালিক। এই মাত্র ইনি পুরো মলটি কিনে নিয়েছেন। যেন মনে হল সময় থমকে গেছে। মেয়েটির ঠোঁট হা হয়ে রইল, মুখ দিয়ে কথা সরল না। তার হাত থেকে শপিং ব্যাগগুলো ধীরে ধীরে নিচে পড়ে গেল। ভিড়ের মধ্যে কানাঘুষি শুরু হলো। আরে, এ তো সেই লোক যাকে ও বের করে দিতে বলছিল। ও খোদা! লোকটি হালকা হাসি মুখে মেয়েটির দিকে তাকাল। সেই হাসিতে অহংকার ছিল না, ছিল কেবল একটি শান্ত জবাব। সে বলল, তোমার মনে আছে, তুমি সবসময় বলতে যে আমি জীবনে কিছুই করতে পারব না? মেয়েটির কণ্ঠস্বর কেঁপে উঠল। রাঘব, আমি... হ্যাঁ, তার নাম রাঘব ছিল। সেই রাঘব যাকে সে ৩ বছর আগে গরিব মনে করে ছেড়ে দিয়েছিল। রাঘব ধীরে বলল, আজও আমি সেখানেই আছি, শুধু পরিস্থিতি বদলে গেছে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন নিচু স্বরে বলল, মনে হচ্ছে সিনেমা চলছে। ম্যানেজার সঙ্গে সঙ্গে বলল, স্যার, আপনার আদেশ কি? সিকিউরিটি ডাকব? রাঘব শান্ত গলায় বলল, না, কাউকে বের করার দরকার নেই। মল সবার জন্য, যারা সম্মানের সাথে আসে। এই কথা শুনে মেয়েটির মুখ লাল হয়ে গেল। তার মনে হলো সবার নজর যেন তার ওপরই আটকে আছে। সে আমতা আমতা করে বলল, রাঘব, আমি জানতাম না যে তুমি... রাঘব তার কথা মাঝপথেই থামিয়ে দিল। তোমার জানার প্রয়োজনও ছিল না। তুমি তো আগেই সিদ্ধান্ত নিয়েছিলে যে আমি অযোগ্য। তার চোখের সামনে পুরনো দিনগুলোর স্মৃতি ভেসে উঠল। ৩ বছর আগে যখন দুজনের বিয়ে হয়েছিল, তখন রাঘব একটি ছোট কোম্পানিতে কাজ করত। সাধারণ বেতন, সাধারণ জীবন, কিন্তু মনটা ছিল অনেক বড়। সে প্রতিটা ছোটখাটো জিনিসেই আনন্দ খুঁজে পেত। রাস্তার ধারে চা খাওয়া, বৃষ্টিতে ভেজা, সস্তা রেস্টুরেন্টে খাওয়া। কিন্তু তার স্ত্রী নিশার এসব পছন্দ ছিল না। তার দরকার ছিল বড় বাড়ি, দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক আর মানুষের চোখে স্ট্যাটাস। সে প্রায়ই বলতো, তোমার সাথে থেকে আমার স্ট্যান্ডার্ড নেমে যাচ্ছে। রাঘব হেসে উড়িয়ে দিত এবং বলতো, স্ট্যান্ডার্ড মন থেকে তৈরি হয়, টাকা দিয়ে নয়। কিন্তু নিশার কাছে এসব কথা ছিল মূল্যহীন। একদিন সে পরিষ্কার জানিয়ে দিল, হয় বড়লোক হও, নয়তো আমাকে মুক্তি দাও। রাঘব অনেক বোঝালো, অনেক অনুরোধ করল, কিন্তু নিশার সিদ্ধান্ত ছিল অনড়। অবশেষে তালাক হয়ে গেল। তালাকের দিন নিশা শেষবারের মতো বলেছিল, তুমি জীবনে কখনোই কিছু করতে পারবে না। সেই শব্দগুলো রাঘবের হৃদয়ে তীরের মতো বিঁধেছিল। আর আজ সেই মেয়ের সামনেই সে সেই মলের মালিক হয়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে তাকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বর্তমানে ফিরে এসে রাঘব বলল, জানো নিশা, সেদিন তোমার কথাগুলো আমাকে ভেঙে দেয়নি, বরং আমাকে তৈরি করেছে। নিশার চোখে জল চলে এলো। সে নিচু স্বরে বলল, আমি রাগের মাথায় বলেছিলাম। রাঘব মাথা নেড়ে বলল, না, তুমি সত্যি বলেছিলে। সেই সময় আমি সত্যিই কিছু ছিলাম না। কিন্তু মানুষ যদি প্রতিজ্ঞা করে, তবে সে যা খুশি হতে পারে। ভিড় এখন পুরোপুরি তাদের কথা শুনছিল। এক বৃদ্ধ ব্যক্তি পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে বললেন, বাবা, কখনো কাউকে ছোট মনে করো না। নিশার বান্ধবীরা যারা এতক্ষণ তার সাথে হাসছিল, তারা চুপচাপ পিছিয়ে যেতে লাগল। নিশা সাহস করে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি এই মলটা কিনে ফেলেছ? ম্যানেজার তৎক্ষণাৎ বলল, জি ম্যাডাম, সব ডকুমেন্ট সই হয়ে গেছে।
নিশার মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার মনে পড়ে গেল সেই এই মলেই বান্ধবীদের বলত, আমি শুধু বড়লোকদের সাথেই ঘুরি। আর আজ সবচেয়ে বড়লোক সেই মানুষটিই ছিল যাকে সে একসময় অবহেলা করেছিল। রাঘব পকেট থেকে রুমাল বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কেঁদো না, লোকে দেখছে। তার গলায় কোনো ব্যঙ্গ ছিল না, ছিল অকৃত্রিম উদ্বেগ। নেশা কাঁপা হাতে রুমালটি নিল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। রাঘব শান্ত স্বরে উত্তর দিল, ভুল বুঝতে পারলে মানুষ আর খারাপ থাকে না। ভিড়ের মধ্যে হালকা হাততালি বাজতে শুরু করল। নিশা সাহস সঞ্চয় করে বলল, আমরা কি আবার। সে থেমে গেল। রাঘব বুঝে গেল সে কি বলতে চায়। সে ধীরে বলল, কিছু সম্পর্ক ভেঙে গেলে সেগুলোকে আর জোড়া লাগানো উচিত নয়, কারণ ফাটল সবসময় দেখা যায়। এ কথা শুনে নিশার মন ভেঙে গেল। সে প্রথমবার অনুভব করল যে যাকে সে গরিব ভাবত সেই মনের দিক থেকে সবচেয়ে ধনী। রাঘব ঘুরল এবং ম্যানেজারকে বলল, চলুন, অফিসে কিছু জরুরি কাজ আছে। ম্যানেজার সঙ্গে সঙ্গে পেছনে চলতে লাগল। রাঘব পেছনে না তাকিয়ে এগিয়ে গেল। নিশা সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সময় তাকে ওই জায়গাতেই থামিয়ে দিয়েছে। ভিড় ধীরে ধীরে কমতে লাগল, কিন্তু নিশার কানে তখনও সেই কথাগুলো বাজছিল। আমি সেখানেই আছি, শুধু পরিস্থিতি বদলে গেছে। সে নিজের মনেই ফিসফিস করে বলল, ইস, আমি যদি তোমাকে চিনতে পারতাম। তার চোখ দিয়ে আবার জল ছড়ল। সে প্রথমবার বুঝতে পারল যে অহংকার মানুষকে সবসময় রিক্ত করে দেয়। আর সেদিন মলের মাঝখানে দাঁড়িয়ে নিশা সবচেয়ে দামি জায়গায় থেকেও নিজেকে সবচেয়ে গরিব মনে করছিল। নিশা সেখানেই দাঁড়িয়েছিল। চারপাশের ভিড় কমে গিয়েছিল, কিন্তু তার মনের ভেতরের শোরগোল বেড়ে যাচ্ছিল, বুক দুরু করছিল। সে পেছনে ফিরে দেখল রাঘব চলে গেছে। নিশা নিজে থেকেই কয়েক কদম এগোল, তারপর আবার থেমে গেল। তার অহংকার পুরোপুরি ভাঙেনি, কিন্তু তাতে ফাটল ধরেছে। অন্যদিকে রাঘব মলের কাঁচ ঘেরা অফিসে পৌঁছাল। ম্যানেজার চেয়ার টেনে দিয়ে বলল, স্যার প্লিজ বসুন। রাঘব চেয়ারে বসল, কিন্তু তার নজর জানালার বাইরে ছিল, ঠিক সেই জায়গাটায় যেখানে কিছুক্ষণ আগে নিশা দাঁড়িয়েছিল। ম্যানেজার বলল, স্যার আজ কি একটা প্রেস কনফারেন্স করব, সবাইকে জানিয়ে দেব নতুন মালিককে? রাঘব নিচু স্বরে বলল, না, এখন নয়। ম্যানেজার কিছুক্ষণ চুপ থেকে সাহস করে জিজ্ঞেস করল, স্যার আপনি কি ওই ম্যাডামকে চেনেন? রাঘব হালকা হাসল, চিনতাম, শুধু এটুকু বলল। ম্যানেজার বুঝে গেল আর কোনো প্রশ্ন করা যাবে না। নিচে নিশা এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার বান্ধবীরা ধীরে ধীরে তার থেকে দূরে সরে গিয়েছিল। এক বান্ধবী নিচু স্বরে বলল, চল না, দেরি হচ্ছে। নিশা কোনো উত্তর দিল না। অন্যজন বলল, তুই ঠিক আছিস তো? নিশা ধীর গলায় বলল, তোমরা যাও। তারা একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ চলে গেল। এখন সে একা ছিল। ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার মনে হচ্ছিল যেন সবাই তাকেই দেখছে, যেন সবাই তার আসল রূপ চিনে ফেলেছে। তার পা ভারী হয়ে এসেছিল। সে মল থেকে বাইরে বের হল, কিন্তু বাইরের বাতাসও তার কাছে হালকা মনে হল না। গাড়িতে বসেই সে আয়নায় নিজেকে দেখল। দামি মেকআপ, ব্র্যান্ডের পোশাক, চকচকে গয়না, সব ছিল। তবুও তার মনে হল সে রিক্ত। তার মাথায় পুরনো স্মৃতিগুলো ভিড় করতে লাগল। সেই দিনগুলো যখন রাঘব তাকে স্কুটারে করে ঘোরাতে নিয়ে যেত, সেই চা যা সে নিজে বানিয়ে তাকে খাওয়াত, সেই সন্ধ্যা যখন কারেন্ট চলে গিয়েছিল আর তারা দুজন মোমবাতির আলোয় হাসাহাসি করছিল। সে চোখ বন্ধ করল এবং ধীরে ফিসফিস করে বলল, আমি কি হারিয়ে ফেললাম? তার চোখ থেকে এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ওদিকে অফিসে রাঘব ফাইল দেখছিল, কিন্তু কিছুই পড়ছিল না। তার মাথায়ও সেই পুরনো স্মৃতিগুলো ঘুরছিল। সে নিজেকেই বলল, দুর্বল হোস না, যা শেষ হয়ে গেছে তা শেষ। ঠিক তখনই তার ফোন বাজল। স্ক্রিনে নাম ভেসে উঠল, মা। সে তৎক্ষণাৎ কল ধরল। হ্যাঁ মা। ওপাশ থেকে আওয়াজ এলো, বাবা, কাজ কেমন চলছে? সব ঠিক তো? খেয়েছিস কিছু? রাঘব হাসল, এখনও না মা। মা বললেন, বাবা, যত টাকাই আসুক না কেন, সময় মতো খেয়ে নিবি। তার চোখ হালকা ভিজে এলো। জি মা। মা আবার বললেন, আর শোন, কখনো কারো ওপর প্রতিশোধ নিবি না, ভগবান সব দেখেন। রাঘব চুপ হয়ে গেল। তার মনে হল মা না বলতেই সব জেনে গেছেন। সে ধীর গলায় বলল, আমি প্রতিশোধ নিচ্ছি না মা, শুধু সামনে এগিয়ে গেছি। মা হাসলেন, ঠিক এই কাজটাই করবি বাবা। কল কেটে গেল। রাঘব চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল। নিচে সেই জায়গাটা এখন ফাঁকা, যেখানে কিছুক্ষণ আগে নিশা দাঁড়িয়েছিল। সে দীর্ঘশ্বাস ঠেলল। সব শেষ। কিন্তু মন যেন নিচু স্বরে বলল, সত্যি কি?
ওদিকে বাড়িতে পৌঁছে নিশা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার মা ডাকলেন, এলি বাবা? নিশা কোনো উত্তর দিল না। মা দরজা খুলে ভেতরে ঢুকে চমকে উঠলেন। আরে, তুই কাঁদছিস কেন? নিশা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। কিছু না মা। মা পাশে বসলেন। আমি মা হই, আমার কাছে লুকাবি? নিশার গলা ধরে এলো। মা, যদি কেউ অনেক দেরি করে বুঝতে পারে যে সে ভুল করেছে, তবে কি সব ঠিক হওয়া সম্ভব? মা আদুরেশ্বরে মাথায় হাত বুলিয়ে দিলেন। ভুলের ওপর নির্ভর করে। যদি সে টাকার জন্য কোনো ভালো মানুষকে ছেড়ে দেয়। মা চুপ হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর বললেন, তবে তাকে সারা জীবন অনুশোচনা করতে হয়। এ কথা শুনে নিশার বুক কেঁপে উঠল। সে ধীরে জিজ্ঞেস করল, যদি সেই মানুষটা এখন অনেক বড় হয়ে যায়? মা বললেন, তবে বুঝে নিবি ভগবান তাকে শিক্ষা দিয়েছে, এবং তোকেও। নিশার চোখ হাবার জলে ভরে উঠল। রাত হয়ে গিয়েছিল। মলের আলোগুলো ঝলমল করছিল। রাঘব নিজের কেবিনে একা বসেছিল। টেবিলে রাখা ছিল কন্ট্রাক্ট পেপারগুলো, যার মাধ্যমে সেই মলের মালিক হয়েছে। সে ওগুলোর দিকে তাকাল, তারপর ধীরে বলল, আমি এসব কেন কিনলাম? মন জবাব দিল, কারণ তাকে প্রমাণ করতে হতো। সে মাথা নিচু করল। তার উপলব্ধি হল টাকা দিয়ে মল কেনা যায়, কিন্তু পার হয়ে যাওয়ার সময় কেনা যায় না। সে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। হঠাৎ তার মাথায় নিশার আজকের সেই মুখটা ভেসে উঠল, যে মুখে অহংকার ছিল না, ছিল ভাঙন। সে চোখ খুলে ফেলল। আমার কি হচ্ছে? সে নিজেকেই ধমক দিল, কিন্তু মন মানতে রাজি ছিল না। রাতের নিস্তব্ধতায় দুজন মানুষ আলাদা আলাদা জায়গায় বসেছিল। একজন অনুশোচনা করছিল, আর অন্যজন বুঝতে পারছিল না মন শান্ত হচ্ছে না কেন। আর ভাগ্য চুপচাপ হাসছিল, কারণ সে জানত গল্পের আসল মোড় আসা এখনও বাকি। রাত কেটে গেল, কিন্তু দুজনের চোখেই ঘুম ছিল না। নিশা নিজের ঘরের লাইট বন্ধ করে শুয়ে থাকলেও তার মাথায় একটাই মুখ ঘুরছিল, রাঘব। সেই শান্ত মুখ, সেই সাদামাটা ভাব, সেই চোখ, যাতে একসময় কেবল ভালোবাসা ছিল। সে পাশ ফিরল। মন বলল, ফোন কর। মস্তিষ্ক বলল, না, তোর মানসম্মান চলে যাবে। সে বালিশটা শক্ত করে জড়িয়ে ধরল। আমি কেন ফোন করব? ও তো করেনি। কিন্তু ভেতর থেকে একটি আওয়াজ এলো, কেন করবে? তুই তো ওকে ছেড়েছিলি। তার চোখ জলে ভরে গেল। ঠিক সেই সময় রাঘব তার অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। নিচের রাস্তায় গাড়িগুলো দৌড়াচ্ছিল, যেন সবারই কোথাও পৌঁছানোর খুব তাড়া। সে নিচু স্বরে নিজেকেই বলল, সব কিছু পেয়ে গেলাম, তাও এই শূন্যতা কেন? ঠিক তখনই পেছন থেকে ম্যানেজার এলো। স্যার, অনেক রাত হয়েছে, বাড়ি যাবেন না? রাঘব হালকা হাসল। যাব, শুধু একটু কাজ বাকি। ম্যানেজার চলে গেল। রাঘব আবার আকাশের দিকে তাকিয়ে রইল। হয়তো কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না। তার কণ্ঠস্বর ছিল খুব নিচু, কিন্তু মন পরিষ্কার শুনতে পেল। সকালে নিশা যখন ঘুম থেকে উঠল, তার মাথা ছিল ভার। আয়নায় দেখল চোখগুলো ফুলে গেছে। সে নিজেকে বলল, কাঁদলে কিছু হবে না, যা হারিয়ে গেছে তার ফিরবে না। কিন্তু মন বলল, হয়তো ফিরবে। সে তখনই মাথা ঝাড়া দিল, না, এখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই ফোন বাজল। স্ক্রিনে নাম উঠল রোহান। রোহান তার বয়ফ্রেন্ড, যার জন্য সে রাঘবকে ছেড়েছিল। সে কল ধরল। হ্যাঁ। রোহান বলল, হাই জান, আজ শপিংয়ে চলো, নতুন কালেকশন এসেছে। নিশা কয়েক সেকেন্ড চুপ করে রইল। আগে এমন কলে সে খুশি হতো, আজ তার কেমন অদ্ভুত লাগল। ইচ্ছে করছে না। রোহান হাসল। আরে, শপিং করলে মুড ঠিক হয়ে যায়। নিশা ধীরে বলল, সবকিছু শপিং দিয়ে ঠিক হয় না। রোহান চুপ। কি হয়েছে তোমার? নিশা বলল, কিছু না, পরে কথা বলছি। সে কল কেটে দিল। ফোন রাখতেই তার মনে হল, আগে সে রোহানের সব কথায় হাসত, আজ তার কণ্ঠস্বরও তার কাছে ভার মনে হচ্ছে। সে ধীরে বলল, হয়তো আমি ভুল মানুষের সাথে খুশি থাকার চেষ্টা করছি। ওদিকে রাঘব সকালে তাড়াতাড়ি উঠে পড়ল। আজ তার নতুন প্রজেক্ট মিটিং ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছিল। নিজেকে আয়নায় দেখে হালকা হাসল। আগে তুই নিজের উপর বিশ্বাস করতি না, আজ পৃথিবী করে। ঠিক তখনই দরজা খুলে তার মা ভেতরে এলেন। বাবা, নাস্তা করে নে। রাঘব বলল, এই আসছি মা। মা তাকে ভালো করে দেখলেন। তোকে ক্লান্ত লাগছে। না তো। মা হাসলেন। মায়ের কাছে মিথ্যে বলিস না। রাঘব চুপ। মা ধীরে জিজ্ঞেস করলেন, মনে কিছু চলছে কি?
রাঘব নজর সরিয়ে নিল। না। মা তার কাঁধে হাত রাখলেন। পুরনো ক্ষত যদি মনে পড়ে তবে বুঝবি সেগুলো এখনও পুরোপুরি শুকোয়নি। রাঘব প্রথমবার সরাসরি মায়ের দিকে তাকাল। তার মনে হল মা মন পড়তে পারেন। সে ধীর গলায় বলল, কাল ওর সাথে দেখা হয়েছিল। মা বুঝে গেলেন। হ্যাঁ। কেমন ছিল ও? রাঘব দীর্ঘশ্বাস ফেলল। আগের মতো নেই। মা হেসে বললেন, সময় হল সবচেয়ে বড় শিক্ষক বাবা। রাঘব কিছু বলল না, শুধু ভাবতে লাগল। দুপুরে নিশা একটি ক্যাফেতে বসেছিল। সামনে রোহান বসে মোবাইল টিপছিল। নিশা তাকে মনোযোগ দিয়ে দেখছিল। প্রথমবার সে অনুভব করল যে রোহানের চোখে সেই সততা নেই যা রাঘবের চোখে ছিল। রোহান বলল, কি দেখছ? নিশা বলল, কিছু ভাবছি। যদি কোনো মানুষের কাছে টাকা থাকে কিন্তু মন না থাকে তবে কেমন হয়? রোহান হাসল। মানে মানে সে কি ভালো মানুষ হিসেবে গণ্য হবে? রোহান বলল, দুনিয়া মন দেখে না, টাকা দেখে। নিশার মনে হলো কেউ যেন সূঁচ ফুটিয়ে দিল। তার মনে পড়ল কখনো সেও রাঘবকে এমন কথাই বলেছিল। সে কাপটা টেবিলের উপর রাখল। যদি কেউ শুধু টাকার জন্য সম্পর্ক করে? রোহান হাসতে হাসতে বলল, তবে সে বুদ্ধিমান। ব্যাস, এই জবাবটাই নিশার মনে হাতুড়ির মতো লাগল। সে অনুভব করল আজ প্রথমবার সে রোহানকে চিনতে পারছে। সে ধীরে বলল, আমি বাড়ি যাব। এখনই? সে উঠে দাঁড়াল। রোহান কাঁধ ঝাঁকাল এবং আবার মোবাইলে মন দিল। নিশা বাইরে বেরিয়ে আস্তে আস্তে ভাবছিল, আমি কাকে বেছে নিয়েছি আর কাকে ছেলেছি। ঠিক সেই সময় রাঘবের মিটিং চলছিল। একজন বিজনেস পার্টনার বলল, স্যার, আপনি চাইলেই মলের পুরনো টিমটা বদলে দিতে পারেন। রাঘব তৎক্ষণাৎ বলল, না, যারা সততার সাথে কাজ করে তারা সব সময় থাকবে। অন্যজন বলল, কিন্তু স্যার, ওটা তো পুরনো মালিকের টিম। রাঘব হাসল। এখন মালিক আমি, আর আমার নিয়ম হল মানুষের দাম হয় তার নিয়ত থেকে, পুরনো নাম থেকে নয়। সবাই চুপ হয়ে গেল। মিটিং শেষ হল। সবাই উঠে চলে গেল। রাঘব একা রয়ে গেল। সে টেবিলে আঙুল দিয়ে তবলার মতো বাজাতে বাজাতে ধীর গলায় বলল, ইস, এই কথাটা যদি আমি ওকে আগে বোঝাতে পারতাম। তার কণ্ঠস্বরে কষ্ট লুকানো ছিল। সন্ধ্যায় নিশা নিজের ঘরে বসেছিল। সে ফোন হাতে নিল। রাঘবের নম্বরটা খুলল, আবার বন্ধ করল, আবার খুলল, আবার বন্ধ। বুক দুরু দুরু করছিল। কি বলবো? কয়েক সেকেন্ড পর সে নিজেকে বলল, সরি বলে দেব, ব্যাস। আঙ্গুল কল বাটনের কাছে গেল, আবার থেমে গেল। যদিও না ধরে? মন বলল, অন্তত চেষ্টা তো কর। সে চোখ বন্ধ করল এবং কল বাটনে চাপ দিল। ফোন বাজতে শুরু করল। প্রতিটা রিং তার হার্টবিট বাড়িয়ে দিচ্ছিল। ওদিকে অফিসে বসে রাঘবের সামনে ফোনটা জ্বলছিল। নিশা কলিং। সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মন বলল, ধরো। মস্তিষ্ক বলল, ধরো না। ফোন বেজেই চলছিল। ঠিক সেই মুহূর্তে সে কল রিসিভ করল। হ্যালো? ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা ছিল। তারপর খুব ধীর এক আওয়াজ এলো, রাঘব। সে চোখ বন্ধ করল। সেই একই কণ্ঠস্বর, সেই একই অনুভূতি, যেন সময় অতীতে ফিরে গেছে। সে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, বলো। নিশার গলা কাঁপছিল। আমি শুধু সরি বলতে চেয়েছিলাম। চুপচাপ। রাঘব কিছুই বলল না। নিশা বলল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। রাঘব ধীরে জিজ্ঞেস করল, এখন কেন মনে পড়ল? নিশার চোখ থেকে জল পড়তে লাগল। কারণ এখন বুঝতে পেরেছি যে আমি কি হারিয়েছি। ফোনের দুপাশে নীরবতা ছড়িয়ে পড়ল। বাইরে হাওয়া বইছিল, যেন সময় নিজেও শুনছে। রাঘব দীর্ঘশ্বাস ফেলে বলল, যা হারিয়ে গেছে তা আর ফিরে আসে না নিশা। নিশা ধীরে বলল, আমি জানি, আমি শুধু ক্ষমা চেয়ে নিতে চাই। রাঘব বলল, ক্ষমা করে দিয়েছি। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই। নিশা কেঁদে ফেলল, তুমি এত ভালো কেন? রাঘব হালকা হাসল, কারণ খারাপ হওয়া আমি শিখিনি। দুজনেই আবার চুপ। কয়েক সেকেন্ড পর রাঘব বলল, আর কিছু? নিশা ঠোঁট কামড়াল। মন চিৎকার করে বলছিল, বলে দাও, বলে দাও। কিন্তু শব্দ বের হল না। শেষে সে বলল, ব্যাস, এটুকুতেই হবে। কল কেটে গেল। ফোনের স্ক্রিন নিভে গেল। কিন্তু দুজনের মনের মধ্যে তোলপাড় বেড়ে গেল। রাঘব চেয়ারে হেলান দিল। এটা ঠিক করল না ভুল? ওদিকে নিশা ফোন ধরে কাঁদছিল। ইস, আমি যদি সাহস করতে পারতাম। সেই রাতে দুজনেই এক কথা ভাবল, গল্প কি সত্যি শেষ হয়ে গেছে নাকি আরও বাকি? আর ভাগ্য আবার হাসল, কারণ সে জানত বড় কোনো সত্য এখনও সামনে আসা বাকি। ফোন কাটার পর ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাঘব অনেকক্ষণ সেই চেয়ারে একইভাবে বসে রইল। তার আঙুলগুলো এখনও ফোনটাকে জাপটে ধরেছিল, যেন মন এখনও কলটা শেষ হতে দিতে চাইছে না।
সে নিচু স্বরে নিজেকেই বলল, শুধু ক্ষমা চাওয়ার জন্য কল করেছিল নাকি অন্য কিছু বলতে চেয়েছিল? মন বলল, ও আজও তোকে চায়। সে তৎক্ষণাৎ মাথা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। না, এখন সব শেষ। কিন্তু সত্যিটা ছিল, কিছুই শেষ হয়নি। ওদিকে নিশা বিছানায় বসেছিল, তার কান্না থামছিল না। তার মনে হচ্ছিল যেন মনে জমে থাকা বছরের পর বছরের অহংকার আজ গলে জল হয়ে ঝরে পড়ছে। সে আয়নায় নিজেকে দেখল এবং ধীরে বলল, তুই হেরে গেলি নিশা, নিজেরই সিদ্ধান্তের কাছে। ঠিক সেই সময় দরজা খুলে তার মা ভেতরে এলেন। এখনও কাঁদছিস? নিশা প্রথমবার কোনো লুকোছাপা ছাড়াই বলল, মা, আমি অনেক বড় ভুল করেছিলাম। মা তার পাশে বসলেন। কোন বিষয়ে? নিশা বলল, আমি সেই মানুষটাকে ছেড়ে দিয়েছিলাম যে সত্যিই আমাকে ভালোবাসত। মা জিজ্ঞেস করলেন, এখন বুঝতে পারলি? নিশা মাথা নাড়ল। অনেক দেরি করে। মা ধীরে বললেন, দেরি করে বুঝতে পারাও ভালো, কারণ তখন মানুষ সত্যিই বদলায়। নিশা কাঁপা গলায় জিজ্ঞেস করল, যদি আমি ওর সাথে আবার দেখা করতে চাই? মা হাসলেন, দেখা কর, কিন্তু আশা রাখিস না, শুধু সত্যিটা বলবি। নিশা চোখের জল মুছল। তার চোখে প্রথমবার ভয়ের বদলে সততা ছিল। পরের দিন সকালে মল খুলতেই গার্ড ইন্টারকমে বলল, স্যার, আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। রাঘব ফাইল দেখছিল। নাম? স্যার, ম্যাডাম নাম বলেননি। পাঠিয়ে দাও। কয়েক সেকেন্ড পর কেবিনের দরজা খুলল। রাঘব মাথা তুলল এবং থমকে গেল। দরজায় নিশা দাঁড়িয়েছিল। আজ তাকে সেই আগের মতো দেখাচ্ছিল না। দামি পোশাক নেই, মেকআপ নেই, অহংকার নেই, শুধু একটা সাধারণ জামা আর নিচু নজর। রাঘব নিজেকে সামলে বলল, বসো। সে ধীরে চেয়ারে বসল। ঘরে খামোশি ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর নিশা বলল, আমি কিছু বলতে এসেছি। বলো। সে দীর্ঘশ্বাস নিল। আমি ফিরে আসতে আসিনি রাঘব। রাঘব একটু চমকাল। সে বলল, আমি জানি এখন আমার কোনো অধিকার নেই, আমি শুধু সত্যিটা বলতে এসেছি। রাঘব চুপ করে রইল। নিশা বলল, আমি তোমাতে ছেড়েছিলাম কারণ আমার মনে হয়েছিল টাকাই সব। কিন্তু যখন টাকা পেলাম তখন বুঝলাম মনুষ্যত্ব অনেক বেশি দামি। তার গলা কাঁপছিল। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আজ নিজেকে ক্ষমা করতে এসেছি। রাঘব মন দিয়ে শুনছিল। নিশা বলল, আমি শুধু এটা বলতে চাই যে তুমি সত্যিই খুব ভালো একজন মানুষ, এবং আমি তোমার যোগ্য কখনোই ছিলাম না। এটুকু বলেই কার চোখ থেকে জল টপ করে পড়ে গেল। সে উঠে দাঁড়াল। ব্যাস, এটুকুই। সে ঘুরতে যাবে, ঠিক তখনই রাঘব বলল, নিশা। সে দাঁড়িয়ে গেল, ধীরে পেছনে ফিরল। রাঘব বলল, তুমি বদলে গেছ। সে হালকা হাসল। কষ্ট মানুষকে বদলে দেয়। রাঘব কয়েক সেকেন্ড তাকে দেখল, তারপর বলল, কফি খাবে? নিশার চোখ বড় হয়ে গেল। আমার সাথে? হ্যাঁ। তার চোখে বিস্ময়, স্বস্তি আর হালকা খুশি একসাথেই ঝলক দিয়ে উঠল। দুজনে মলের ক্যাফেতে বসল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর রাঘব বলল, তুমি খুশি তো? নিশা সত্যিটা বলল, না। কেন? কারণ আমি ভুল জিনিসকে ঠিক ভেবেছিলাম। রাঘব ধীরে বলল, ভুল হওয়া জরুরি, যাতে ঠিক জিনিসের কদর বোঝা যায়। নিশা তার দিকে তাকাল। তোমার রাগ হয় না আমার উপর? রাঘব হাসল, আগে হতো, এখন হয় না। কেন? কারণ তুমি যদি আমাকে না ছাড়তে, তবে হয়তো আমি আজ এখানে থাকতাম না। নিশা চুপ হয়ে গেল। সে ধীরে বলল, তার মানে আমার ভুল তোমাকে গড়ে দিয়েছে? হ্যাঁ। সে কান্না ভেজা গলায় একটু হাসল। তাহলে প্রথমবার আমার কোনো ভুল কারো কাজে এলো। দুজনেই হেসে ফেলল। পরিবেশটা হালকা হয়ে গেল। কিছুক্ষণ পর নিশা উঠল। এবার চলি। রাঘব মাথা নাড়ল। নিজের খেয়াল রেখো। সে ঘুরল, 2 কদম গেল, তারপর থামল। পেছনে না তাকিয়েই বলল, রাঘব, যদি জীবন কখনো আমাদের আবার এক করে দেয়, তবে এবার আমি তোমাকে ঠিক চিনে নেব। রাঘব হালকা হাসল। আর যদি না দেয়? নিশা বলল, তবে আমি দোয়া করব তুমি সব সময় ভালো থেকো। এবং সে চলে গেল। রাঘব তাকে যেতে দেখছিল। মন নিচু স্বরে বলল, তুই আজও ওকে চাস? সে চোখ বন্ধ করল এবং প্রথমবার সত্যিটা মেনে নিল। হ্যাঁ, চাই। কিন্তু এবার চাওয়ার মধ্যে ছটফটানি ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। কয়েক মাস পর রাঘবের বিজনেস আরও বড় হয়ে গেল। নিশা নিজে জীবন বদলে ফেলল। সে একটা চাকরি শুরু করল, নিজে রোজগার করা শিখল, মানুষের সাথে নম্রভাবে কথা বলা শিখল। এখন সে সেই আগের ঘমণ্ডি মেয়েটি ছিল না। একদিন হঠাৎ রাঘবের অফিসে ইন্টারকম বাজল। গার্ড বলল, স্যার, আপনার ওয়াইফ এসেছেন। রাঘব চমকে উঠল। আমার? দরজা খুলল। নিশা ভেতরে ঢুকল। হাতে ছিল একটা ফাইল। হেসে বলল, মিস্টার ওনার, আপনার নতুন বিজনেস পার্টনার। রাঘব দাঁড়িয়ে গেল।
কি? নিশা হাসল। আমিও একটা কোম্পানি শুরু করেছি, আর এটা একটা জয়েন্ট প্রজেক্টের প্রস্তাব। রাঘব তার দিকে তাকিয়ে রইল। এখন তার চোখে অহংকার নয়, ছিল আত্মবিশ্বাস। সে ফাইলটা নিল, পড়ল, তারপর হাসল। ইমপ্রেসিভ। নিশা বলল, তোমার থেকেই শেখা। দুজনে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর রাঘব হাত বাড়িয়ে দিল। পার্টনার? নিশা হাসি মুখে হাত মেলাল। পার্টনার। তাদের উপর আর কোনো অতীত ছিল না, কোনো অনুশোচনা ছিল না। ছিল কেবল দুজন বদলে যাওয়া মানুষ, যারা এখন বুঝতে পেরেছে যে ভালোবাসার আসল মানে টাকা নয়, সম্মান। আর ভাগ্য এবার সত্যিই হাসছিল।